দেখেন এই টার্মটা বিএনপি তার ৩১ দফা কর্মসূচিতে ব্যবহার করেছে এবং তারা এখন এটাকে রিইটারেট করতেছে। তো আমি এটাকে যদি ইন্টারপ্রেট করি, যে ফান্ডামেন্টাল জায়গাটা হলো যে আপনি রাষ্ট্রের কাঠামোর মধ্যে যারা নাগরিক এখানকার, এই নাগরিকদের ভিন্ন ভিন্ন ধর্মবিশ্বাস থাকবে, ভিন্ন ভিন্ন রাজনীতি থাকবে, ভিন্ন ভিন্ন ভাষা থাকবে, ভিন্ন ভিন্ন গায়ের বর্ণ থাকবে, কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসাবে তার যে অধিকার, যেমন ধরেন যে সে ভোট দিবে, এটা অধিকার, তার মত প্রকাশের স্বাধীনতা আছে, এটা তার অধিকার, তার ধর্ম পালনের স্বাধীনতা আছে, এটা তার অধিকার, তার প্রাইভেসির রাইট টু প্রাইভেসি আছে, এটা তার অধিকার। তো এই নাগরিক অধিকারের জায়গা আমরা যখন ডিফাইন করব, তখন তার যে আইডেন্টিটি, এই আইডেন্টিটির কারণে তার এই অধিকারটাকে আমরা কোথাও কম করব না, কোথাও বেশি করব না। সকল নাগরিক এখানে সমান পরিমাণ অধিকার পাবে। এবং দ্বিতীয়ত হলো যে তাদের মধ্যে একটা একটা সম্প্রীতি থাকবে, ধর্মীয় সম্প্রীতি থাকবে, ভিন্ন ভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে। নৃতাত্ত্বিক সম্প্রদায় যদি আলাদা আলাদা থাকে, তাদের মধ্যে একটা সম্প্রীতি থাকবে। তো এই অর্থে আমরা সবাই মিলেমিশে একটা সমাজ তৈরি করব, একটা রাষ্ট্র তৈরি করব। এটা হচ্ছে আমাদের সম্প্রীতির জায়গা থেকে এই জিনিসটার ইন্টারপ্রিটেশন। এখন এটা যদি আমি ধর্মের জায়গা থেকে দেখি, তাহলে আপনি দেখবেন যে পৃথিবীতে বড় বড় যে ধর্মগুলো আছে, ধরেন আব্রাহামিক রিলিজন বলতে আমরা যেটা বলি জুডিও খ্রিস্টান যে সিভিলাইজেশন, এবং তার সাথে যদি ইসলামকে আমরা আনি, এবং তার পাশাপাশি আপনি যদি আমাদের উপমহাদেশে হিন্দু ধর্মের ফিলসফির দিকেও যদি যান, তাহলে আপনি দেখবেন যে সকল ধর্মের মধ্যে একটা কমন নৈতিকতা আছে, এবং সেই নৈতিকতা অন্য মানুষের শ্রদ্ধা করে, অন্যের ধর্ম বিশ্বাস আলাদা থাকার পরও তার নাগরিক অধিকারের উপর হস্তক্ষেপ করে না, এবং তার ফলে ধর্মীয় আইডেন্টিটির জায়গা থেকে এই সম্প্রীতিপূর্ণ সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা এটা করার ক্ষেত্রে কোনো বাধা নেই। আপনি যদি ধর্মের থিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এ যান, ফান্ডামেন্টাল প্রিন্সিপালে যান, তাহলে আপনি দেখবেন যে এই রেসপেক্ট যুগ যুগ যাবত ইতিহাসের মধ্যে ছিল।